বারবার বলেছিলাম গোটা বিষয়টা যা হচ্ছে সেখানে অনেক ফাঁক ফোকর থেকে যাচ্ছে। মানুষের ক্ষোভ হওয়া খুব স্বাভাবিক, কারণ বিভিন্ন তথ্য পরিসংখ্যান থেকে মানুষকে জানানো হচ্ছে যে ভোটার লিস্টে যদি নাম না থাকে আগামী সময়ে তারা বেনাগরিক হয়ে যেতে পারে। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে যে একবার ভোট না দিলেই বেনাগরিক হয়ে যাওয়া নয়, কিন্তু খুব আশ্বস্ত হতে পারছে মানুষ, কারণ যেভাবে গোটা বিষয়টা চলছে তাতে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও সাধারণ মানুষের মধ্যে খুব একটা ভরসার জায়গা তৈরি হয়নি। ফলে তো বিভিন্ন জায়গায় বিক্ষোভ বাড়ছে, আর সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ রাস্তায় নামছে, তারা নানা ধরনের প্রতিবাদ মিছিল করছে। গতকালই আমরা জানি যে গত পরশুদিন থেকে শুরু হয়েছিল মালদায় ব্যাপক বিক্ষোভ, সেটাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ পথ অবরোধ করে রেখেছিল দীর্ঘ সময় ধরে। তারপরে ধরপাকড় এবং সেটাকে একটা বিশেষ সাম্প্রদায়িক রং লাগাবার চেষ্টা শুরু হয়ে গেছে, যে এনারা করেছেন, এদের নাম বাদ গেছে। আসলে নাম তো বাদ যাচ্ছে মানুষের, যেটা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। সঠিক যুক্তি, সঠিক তথ্য পরিসংখ্যান দিয়ে মানুষ ভোটার লিস্টে তাদের নাম তুলবেন, এটি তো স্বাভাবিক ছিল। যেভাবে মানুষকে ভয় পাওয়ানো হচ্ছে, রাষ্ট্র যদি নাগরিককে ভয় দেখায় তাহলে সে কেমন রাষ্ট্র? আমি এই প্রশ্নটা বারবার করব। রাষ্ট্র নাগরিককে ভয় দেখাবে কেন? যেভাবে ভোটার তালিকা সংশোধনের নামে রোহিঙ্গা বলা হচ্ছে অনুপ্রবেশকারী, তার কোনো ভিত্তি নেই, কিন্তু এই ভীতির হুঙ্কার এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে তো মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং সেই বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে যেভাবে গোটা বিষয়টাকে দেখানো হচ্ছে যে মানুষের প্রতিবাদ আন্দোলন, তাদের বিক্ষোভ, সেটা গোটাটাই খুব অযৌক্তিক। কি, আসুন গোটা বিষয়টা একটু আলোচনা করি যে এই সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে। বারবার করে বলছি যে শুদ্ধ একটা ভোটার তালিকা তৈরি করা নিশ্চয়ই নির্বাচন কমিশন করতেই পারে, কিন্তু করতে গিয়ে নির্বাচন কমিশন যেভাবে করছে, যে তাড়াহুড়োর মধ্যে করছে এবং যেভাবে একেবারে মানুষের নাম বাদ যাচ্ছে, তাতে সত্যিই তো একটা আশঙ্কার জায়গা তৈরি হয়ই। তার নিরসন করবার দায়িত্ব তো নির্বাচন কমিশনের ছিল। এমনকি বিচার বিভাগ, তারাও কি সুরাহা দিতে পারছেন? যেভাবে তারা গোটা বিষয়টাকে সামনে রাখছেন, আমাদের প্রশ্নগুলো থাকছেই। ফলে আবারও বলছি, মানুষের বিক্ষোভটা বাড়তেই থাকবে। কারণ সত্যি যদি নাগরিক থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়, পরিচিত জায়গা থেকে তাকে সরে যেতে হয়, মানুষের তো কোনো অবলম্বন থাকবে না, মানুষ তো মরিয়া হয়ে উঠবেই। এই মরিয়া ভাব যাতে মানুষের মধ্যে না আসে, তার ব্যবস্থা করার দরকার ছিল প্রশাসনের, রাষ্ট্রের। রাষ্ট্র সেটা করতে পারছে না, উল্টো দিকে রাষ্ট্র ভয় দেখাচ্ছে। আমরা ঠিক এখানেই আলোচনাটা রাখতে চাইবো। রাষ্ট্র তার নাগরিককে ক্রমাগত ভয় দেখাবে কেন, ভীত সন্ত্রস্ত করে তুলবে কেন? আসলে এই বিষয়টার উপর আজ আলোকপাত করি। আলোচনার জন্য যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন, প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, এবং আমার সঙ্গে রয়েছেন সমাজকর্মী এডিআর এর এই রাজ্যের অন্যতম সদস্য ডক্টর রূপজয়নী হালি। আপনাদের দুজনকেই আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি উজ্জয়িনীর কাছে প্রথম আসি। উজ্জয়িনী, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে আপনারা তো এটা নিয়ে কাজও করছেন, যে বিভ্রান্তিগুলো তৈরি হচ্ছে, তাতে কি এটা খুব অস্বাভাবিক? এই যে মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি হচ্ছে, মানুষ প্রতিবাদ করছে, মূলধারা, তথাকথিত মূলধারার, আমি সবসময় তথাকথিত মূলধারার মিডিয়ার কথা বলি, কারণ এই মিডিয়াগুলো জানতো না যে যেভাবে মানুষকে বাদ দেওয়া হচ্ছে তাতে মানুষ মরিয়া হয়ে উঠবে, মানুষের মধ্যে বিক্ষোভ জন্ম নেবে। এটাই তো আগে প্রশ্ন করা উচিত ছিল, যেভাবে বাদ দেওয়া হচ্ছে, প্রক্রিয়াটা যেভাবে নামানো হয়েছিল, এসআইআর প্রক্রিয়া, তাতে নিয়ে আমরা বারবার আমাদের সংশয় প্রকাশ করেছি, আমাদের সন্দেহ প্রকাশ করেছি। অথচ এখন যখন মানুষ প্রতিবাদের রাস্তায় নামছে, তখন গোটা বিষয়টাকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার প্রয়াস বলে দেখানো হচ্ছে। না, আপনি খুব যথাযথ প্রশ্নই করছেন, এবং গতকাল যে ঘটনা রাজ্যে ঘটে গেছে বা বিচ্ছিন্নভাবে যেখানে এই ঘটনাগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে। এখন আপনি যদি মিডিয়ার ভূমিকাটা আলোচনার মধ্যে নিয়ে আসতে চান, সেটা আমরা এখন যেটা মূল ধারার মিডিয়া, তাকে আমরা গদি মিডিয়া নামটা যোগ করেছি, তার তো পিছনে একটা কারণ আছে। তার কারণ, সে মোটামুটি আমার কথা শোনা যাচ্ছে? না, আপনি বলুন, আমি আমার নিজের ইপিটাই শুনতে পাচ্ছি না, আমি বক্সে শুনছি। হ্যাঁ, বলুন।
তো মূলধারার মিডিয়া বহুদিন হলো সরকারকে প্রশ্ন করার বন্ধ করে দিয়েছে, তাই তার নামের আগে গদি শব্দটা ক্রমশ যুক্ত হয়ে গেছে এবং খুব স্বাভাবিক হয়ে গেছে। এখন গদি শব্দটা একটা বোধহয় শব্দ এর মধ্যে এসে গেছে। তো সংবাদ মাধ্যমের যে ভূমিকা আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, সংবিধান মতে গণতন্ত্রের ৪টে স্তম্ভর একটা অন্যতম স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। এবং আপনি আপনার সূচনার বক্তব্যে সুপ্রিম কোর্টের কথা বলছিলেন, প্রশাসন এবং যারা আইন প্রণেতা তাদের কথা বলছিলেন। একই সঙ্গে সংবাদ মাধ্যমেরও গণতন্ত্রের জায়গাটাকে মজবুত করার একটা বড় ভূমিকা রয়েছে, বিশেষ করে যখন কোথাও আইন প্রণেতারা বা অন্য জায়গা থেকে এমন বেশ কিছু আইন প্রণয়ন করা হয়েছে বা এমন কিছু প্রক্রিয়া। হেডারটা বলছি। হ্যাঁ, এই হেডারটা চেঞ্জ করতে হবে। তো এমন কিছু আপনার প্রক্রিয়া যেগুলো আমাদের বিশেষত ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের নামে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা চালু হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের আগেও আপনি আমি সবাই জানি যে এটা বিহারে শুরু হয়েছিল। তখনও সর্বভারতীয় স্তরে আমরা সংবাদ মাধ্যমের ভূমিকা দেখেছি নীরব। যে সমস্ত তথ্য ইত্যাদি সামনে এসেছে সেটা বিকল্প ধারার যারা মিডিয়া রয়েছেন তারা, ব্যক্তি এবং সংগঠন, তারা সেগুলোকে সামনে এনেছেন। এগুলো যখন বিচার বিভাগের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া কেউ সংগঠন হয়েছেন বা ব্যক্তি বিশেষ হয়েছেন বা রাজনৈতিক দলেরা হয়েছে, তখন সেখানে কিছু তথ্য এসেছে। স্বাভাবিকভাবে মূলধারার মিডিয়াকে কোনোই কনস্ট্রাকটিভ ডায়ালগে আমি তো অন্তত দেখিনি এসআইআর নিয়ে যুক্ত হতে। বরং উল্টো দিকে এই আজকে যে অশান্তি সেটা তো পরের কথা, এখন হচ্ছে আগে থেকেই একটা অদ্ভুত গুলিয়ে দেওয়া আবহাওয়া সৃষ্টি করার ক্ষেত্রে তাদের একটা চমৎকার অবদান আমরা দেখেছিলাম কিভাবে তারা চারিদিকে রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে গিয়ে বলছেন যে এখানে রাতারাতি সমস্ত পাড়া খালি হয়ে গেছে। বিভিন্ন ফেক ছবি দিয়ে সংবাদ মাধ্যমে এসেছে, বলা হচ্ছে এখান দিয়ে মানুষজন সীমান্ত পার হচ্ছে, পরবর্তীকালে সেগুলো ফেক ছবি বলে প্রমাণিত হয়েছে। একটা হাওয়া তৈরি করা হয়েছিল, এসআইআর আবহে একটা হাওয়া তৈরি করা হয়েছিল, হয়তো এসআইআর এত হুড়োহুড়ি করে করার গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য এমন একটা আবহাওয়া সৃষ্টি করা হলো যেখানে যেন সবাইকে বলা হলো যে চারিদিকে অনুপ্রবেশকারীতে ভরে গেছে, এই হুড়োহুড়ি করে নির্বাচনের আগে ১-১.৫ মাসের মধ্যে এসআইআর না করলেই নয়। যেখানে বাস্তবটা কিন্তু একেবারেই ভিন্ন। যারা সততার সাথে সংবাদ মাধ্যমে, বিকল্প সংবাদ মাধ্যমে স্বাধীনভাবে ইউটিউবার বা অন্যান্যরা দেখিয়েছেন, সেখানে আমরা দেখতে পেয়েছি। এবং পরবর্তীকালে কিছুদিন আমরা দেখলাম যে মেইনস্ট্রিম মিডিয়া একটু চুপ করে রইল, যখন আস্তে আস্তে পুরো এসআইআর প্রক্রিয়াটা এখানে চালু হলো এবং নানান মানুষ, ধর্ম, বর্ণ, জাতি, ভাষা নির্বিশেষে মানুষরা সমস্যার মধ্যে পড়লেন, তখন একটু কোথাও থমকালো মেইনস্ট্রিম মিডিয়া। তারপরে কোনো না কোনোভাবে বোধহয় আমার মনে হয় মেইনস্ট্রিম মিডিয়া একটা দায়িত্ব নিয়েই ফেলেছে যে সমস্ত ধরনের যে সমস্ত কাজকর্মকে সরকার সামনে রেখে বলছে ঠিক আছে, ঠিক কাজ, সেগুলোকেই গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য একটা ন্যারেটিভ তৈরি করা। মেইনস্ট্রিম মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করছে, যে ন্যারেটিভটা জনগণের পক্ষে না, জনগণের প্রশ্নগুলোকে সরকারের সামনে তুলে ধরা নয়, যেটা তার অ্যাকচুয়ালি কাজ ছিল। উল্টে সরকার যে সমস্ত পলিসি নিয়েছে, যা করছে, নির্বাচন কমিশন যা করছে, তার সেটা ন্যায্য কি অন্যায্য যাচাই না করে সেটাকেই সঠিক এবং সেটাই একমাত্র বলে চালিয়ে দেওয়া। কোথাও যদি কোনো বিক্ষোভ হচ্ছে, কোথাও যদি কোনো সমাবেশ হচ্ছে, তো এটা একটা গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে সমাবেশ করা মানুষের, প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার। যদি একটা গণতন্ত্রে কেউ নাগরিক প্রশ্ন না করতে পারে, যদি একটা গণতন্ত্রে কোনো একটা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ তার মতামত প্রকাশ না করতে পারে, আমি আবার বলছি, বিশৃঙ্খল ভাবে নয়, হিংসা ভাবে নয়, শান্তিপূর্ণ ভাবে, কোনো বিভেদ প্রান্তের মধ্যে না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। এবং হ্যাঁ, মানে আমি বলছি মানুষের
সমবেত হওয়া, মানুষের একসাথে সমাবেশ করা, এগুলো গণতন্ত্রেরই এক ধরনের সেফটি ভালভ চিরকালই ছিল, এবং ভবিষ্যতেও যেখানে গণতন্ত্র এই সেফটি ভালভ গুলোকে যদি বলে মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি আবারও চেষ্টা করছি, দেখি আমাদের মিরাতুন্দির সাথে যোগাযোগ করা যাচ্ছে কিনা। আমি আবারও উজ্জয়িনীর কাছে আসবো। হ্যাঁ, উজ্জয়িনী শোনা যাচ্ছে? মিরাতুন্দি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মিরাতুন্দি, যে বিষয়টা আজকে আমি আলোচনায় আনতে চাইছি, যে একটা বিক্ষোভ হচ্ছে, আপনি বারবার করে বলছেন মানুষের উপরে হেনস্থা, আপনি বারবার করে বলেছেন বিভিন্ন সময় সাধারণ মানুষের উপরে যে হেনস্থা নেমে এসেছে নানা কারণে, রাষ্ট্র ব্যবস্থাপনার কর্তা ব্যক্তিরা যে হেনস্থাতে নামিয়ে এনেছেন, তার পরিপ্রেক্ষিতে মানুষের বিক্ষুব্ধ হয়ে ওঠা ছাড়া কোনো উপায় আছে? মানুষ তো প্রতিবাদ করবে, বরং প্রতিবাদ না করাটাই আশ্চর্য। উজ্জয়িনী বলছিলেন যে যেভাবে গোটা মিডিয়া, তথাকথিত মূলধারার মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছিল যে এসআইআরটা, কিন্তু কারা একবারও বলেনি যে মানুষের উপরে যে হেনস্থার বিষয়টা আসছে, প্রান্তিক মানুষ তারা কি করে তাদের কাগজপত্র জোগাড় করবে সেটা নিয়ে কোনো ভাবনা, কোনো চিন্তা। এটাই তো দায়িত্বশীল মিডিয়ার কাজ, বা যারা আমাদের রাষ্ট্রের মাথায় বসে রয়েছেন তারা তো বুঝবেন নাগরিককে কিভাবে তাদের নিরাপত্তা দেওয়া যায়, কিভাবে তাদের সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। সেখানে কোথাও সমস্যা থেকে যাচ্ছে। হ্যাঁ, মিরাতুন্দি, বোধহয় আবারও কোনো সমস্যা হলো। শুনতে পাচ্ছি বলছি। এই বিক্ষোভ নিয়ে এই সব মানুষের বিক্ষোভটা থাকবে না, এটা কি আমরা ইয়ে করবো, ভরসা করতে পারি যে মানুষ প্রতিবাদ করবে না, সে হেনস্থার মুখে চুপচাপ থেকে যাবে? বারংবার এক কথা বলতে সত্যি ইচ্ছে করে না, কিন্তু কথা তো খুবই সত্যি। আমাদের দেশভাগের পরে যে সংবিধানটা বিশেষ করে আমরা পালন করে চলছিলাম, যে সংবিধানকে মাথায় রেখে তাকে অনুসরণ করে গণতন্ত্রটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছিলাম। গণতন্ত্র তো শুধু সংবিধানে রক্ষিত একটা বিষয় না, সেটাকে বাস্তবে রূপায়িত করা দরকার। আর সোজা সাপটা গণতন্ত্র বললে অনেক মানুষের কাছে খুব একটা গুরুগম্ভীর শব্দ, অর্থ বোঝা যায় না, ও সব চলে না, এই টাইপের হয়ে গেছে, করে দেওয়া হচ্ছে। কিন্তু সোজা সাপটা অর্থটা হলো দেশ চালাবে জনগণ। গণতন্ত্রের একেবারে পরিষ্কার কথা, জনগণের হাতেই দেশ চালনার ভাগটা থাকবে। এইরকমটি পৃথিবীতে খুব কমই আছে। উজ্জয়িনী বেশি ভালো বলতে পারবে, কিন্তু আমি যতদূর জানি এইরকম গণতন্ত্র আমাদের ভারতবর্ষে যেটা হয়েছে দেশভাগের পরে, সেরকম গণতন্ত্র কোন পৃথিবীর আর কোনো দেশে নেই। অত্যন্ত প্রশংসিত একটি মহত্তম গণতন্ত্র, বৃহত্তম গণতন্ত্র, সেইটাকে নষ্ট করে দিয়ে আমি একেবারে সোজাসুজি সরাসরি বলতে চাইছি, একটি যে দল, শাসক দল, অবশ্যই শাসক দল, তারা চাইছে পুরোপুরি ভারতবর্ষের এই রূপটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এটা ধ্বংস, গণতন্ত্রের যা কিছু আছে সবকিছু ধ্বংস করতে হবে। পরে আজকে যেটা গণতন্ত্রে কি ছিল, গণতন্ত্রে অন্যায় হলে, এটা আজকের ঘটনায় তুমি যেটাকে আলোচনা করতে চাইছো, অন্যায় যদি জনগণের উপরে ঘটে, জনগণ যদি অন্যায়, অবিচার, অন্যায়, অপরাধ কাণ্ডের শিকার হয়, বঞ্চনার শিকার হয়, তাহলে জনগণ তার বিরুদ্ধে কথা বলার অধিকার কি? অধিকার তো দূরের কথা, জনগণই কথা বলবে। জনগণই সেই পরিস্থিতি হতে দেবে না। তাদেরই হাতে রয়েছে সেই হাতিয়ার, যেটা দিয়ে নেতা নেত্রীদের সমস্ত ক্ষমতা এরা খর্ব করে দিতে পারে। কিন্তু নেতা নেত্রী আজকের দিনে কি না, ক্ষমতা, গণতন্ত্র যেখানে ক্ষমতা আমি ব্যবহার করতে চাইছি না, পরিচালন ভার কি হচ্ছে না হচ্ছে, আমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে জনগণই বলবে। ওতে লেখাপড়া ইত্যাদি জানার খুব দরকার হয় না, মাথা দিয়ে বিদ্যে বুদ্ধি অর্জন করার প্রয়োজন হয় না। জনগণ মানে তারা তাদের অসুবিধা কোথায় হচ্ছে, কোথায় তারা অপরাধ কাণ্ডের শিকার হচ্ছে, সেটুকু বুঝবার ক্ষমতা প্রতিটি মানুষের থাকে। বুঝবার ক্ষমতা বলছি, সেই ক্ষমতাটা প্রয়োগ করার ক্ষেত্রে কি হচ্ছে আজকে,
আজ আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষকে সম্পূর্ণ পরিবর্তিত করার চেষ্টা চলছে। আর একটা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটা হলো কেন্দ্রের শাসক দল গোটা ভারতবর্ষের পুরো খোলনলচি পাল্টে দেওয়ার চেষ্টা করছে। সবকিছু, সমস্ত কিছু পাল্টে দেবে, গণতন্ত্রকেও তারা রাখতে দেবে না, পুরোপুরি স্বৈরতন্ত্র। কিন্তু সেই স্বৈরতন্ত্রে তারা নিজেদের হিসাবটা ঠিক বসে নেবে, কর্পোরেট সংস্থার সঙ্গে যোগসাজশ করে আর্থিক লাভালাভের হিসাব এবং নিজেদের যত ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে লন্ডভন্ড কাণ্ড পাঠাবে। ভারতবর্ষের যে রূপ ছিল আগে সেই রূপটা দেখতে দেবে না, আর থাকতে দেবে না। এটাই হচ্ছে মূল লক্ষ্য। আর একটা বিপদ পাশাপাশি কি, অন্য রাজ্যের কথা আমি আনছি না, নিজেদের রাজ্যে বেশি ভালো জানি বলেই বলছি। আমাদের রাজ্যে যে বিপদটা আর একটা দল করছে, শাসক দল, তারা কি করছে, ওইটাকে প্রতিবাদ করার নামে যে এই গণতন্ত্রের উপরে যে আঘাত আসছে আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, করার নামে আর এক ধরনের রাজনীতি করছে, যে রাজনীতিটা পদার্থে রাজনীতি, মন্দ রাজনীতি, যথার্থ রাজনীতি একটুও নয়। এরা শুধু ক্ষমতা নিয়ে লড়ালড়ি করছে, যে ওদের ক্ষমতা দিয়ে ওরা দেশ ধ্বংস করতে চাইছে, আমরা আমাদের ক্ষমতা দিয়ে সেই দেশ ধ্বংসকে রুখতে চাইছি। এটাও আর এক ধরনের অত্যন্ত ধ্বংসাত্মক রাজনীতি। দুপক্ষের কেউই জনগণের দিকে তাকিয়ে কথা বলছে না। ফলে আজকে কি হচ্ছে, যেটা অত্যন্ত স্বাভাবিক সেটাকে আমাদের মনে হচ্ছে তার উপরে নেমে আসছে অত্যাচার। সেটা আমাদেরও মনে হচ্ছে, মানুষদেরও মনে হচ্ছে বাবা এত সাহস এদের, এরা এরকম বিরুদ্ধতা করতে গেল, এদের এত সাহস হয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু সাহসের কথা নয়, সেটাই তাদের অধিকার, সেটাই তাদের অধিকার, এবং নেতা নেত্রীদের কর্তব্য হচ্ছে তাদের সেই অধিকারকে মানা। এখন কি হয়েছে, উল্টো দাঁড়িয়েছে, যে আমি একজন সাধারণ মানুষ, আমি প্রতিবাদ করবো, আমার উপরে অত্যাচার হচ্ছে, আমি বঞ্চিত হচ্ছি, আমি বলবো, এত দূর দুঃসাহস দাঁড়িয়ে গেছে। নামিয়ে দাও পুলিশ, নামিয়ে দাও প্রশাসক বাহিনী, নামিয়ে দাও যত প্রকারের ক্ষমতা নেতা নেত্রীরা অর্জন করেছে, সমস্ত ক্ষমতা। হ্যাঁ, এক্ষেত্রে আমি ক্ষমতা শব্দটা ব্যবহার করছি, কিন্তু জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তাদের অধিকার, সেইটাকে একেবারে লুণ্ঠিত করে দেওয়া, ভুলুণ্ঠিত করে দেওয়া, তছনছ করে দেওয়ার ব্যবস্থা চলছে। মুশকিলটা হচ্ছে এখন, সেটা একটু শুদ্ধ ভাষায় যদি বলি, সেটা হলো সন্ত্রাস। একেবারে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে দেওয়া হচ্ছে। তুমি যেটা লিখছো এখানে, রাষ্ট্র কেন নাগরিকদের ভয় দেখাবে, এটাই নিয়ম হয়ে গেছে এখন বহুদিন ধরে। আজকে এটা যে আজকে আমরা প্রতিবাদ করছি, আমি তুমি জৈনী, আমরা মিলে বলছি আমরা প্রতিবাদী, অবশ্যই এই ধারার প্রতিবাদী, কিন্তু ধারাটা দেশভাগের সময় থেকে শুরু হয়েছে, ধীরে 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 আজকে সাংঘাতিক পর্যায়ে চলে গেছে। কোন পর্যায়ে সেটা বলে আমি শেষ করি। পর্যায়টা হলো ভারতবর্ষের যে রীতি নীতি আদর্শ, মূল আদর্শ, সেইটাকে একেবারে ভেঙে তছনছ করে দিয়ে নতুন ভারতবর্ষ গড়া হচ্ছে, এবং সেটা অত্যন্ত সংকীর্ণ চেতাদের চিন্তা ভাবনা থেকে সেই ভারতবর্ষ গড়ে উঠবে। আমার আশঙ্কা, এবং তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে একই যন্ত্রণায় বিদ্ধ হচ্ছ, আশঙ্কা যে এই ভারতবর্ষটাকে আর যতটুকুন যা গণতন্ত্র ছিল, জনগণের যতটুকু যা অধিকার ছিল, সে সম্পূর্ণ কেড়ে নিয়ে অসহায় বানিয়ে রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল অসহায় বানিয়ে অসহায়তার সুযোগটা নেবে। এখন আরেকটা দিকের কথা বলার আছে, সেটা বলেই শেষ করবো এখন এই পর্যায়ে। আমার এখানে একটু কানেকশনের অসুবিধা হচ্ছে, আমি বলে দেখতে পাওয়া যাচ্ছে না আমাকে, আমি ঠিক করে নিচ্ছি এখনই, একটু সমস্যা হয়েছিল। শেষ কথাটা হচ্ছে যে এদের অন্যায়টা বোঝা যায়। নেতা নেত্রী ক্ষমতা ব্যাপারটা আমি বারংবার বলি, পাওয়ার ব্যাপারটা এত খারাপ, যারা পাওয়ার দিয়ে এম্পাওয়ার্ড হয়, সে নারী পুরুষের তো ক্ষমতার কথা ওঠে, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, সশক্তিকরণ মেয়েদের, সেখানে আমি অপ্রাসঙ্গিক নয়, প্রসঙ্গত বলে রাখি যে সেখানে আমি তার খুব বিরুদ্ধে। পাওয়ার যাকেই দেওয়া হবে সেই নষ্ট হয়ে যায়। সর্ববিধ পাওয়ার, সমস্ত রকমের পাওয়ার যদি কেউ পায়, পুরুষ নারীর ক্ষেত্রে পুরুষরা পেয়েছে এতদিন, এবারে মেয়েরা যদি পায়,
তাহলে মেয়েরাও একইভাবে নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি শাসক দল, কেন্দ্রীয় শাসক দল আর রাজ্যের শাসক দল, এরা ধরেই নিয়েছে যে ক্ষমতা এরা কুক্ষিগত করে ফেলেছে। ওই সামনে ভোট আসছে, একটু হাত জোর করবে, কিন্তু সেটা লোক দেখানো। ওরা ভোটার, আমি একবার পরিষ্কার কথা বলি, কেন্দ্রীয় শাসক দল ভোটার তৈরি করে নিচ্ছে, ভোট পাওয়ার জন্য আর হাত জোর করবে না কারো কাছে, আর গিয়ে দাঁড়াবে না। আমাদের নির্দিষ্ট ভোটার রয়েছে, ভোটার তালিকা রয়েছে, যাদের বাদ দিয়ে দিলাম ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমাদের কুঠুরিতে, আমাদের গর্তের মধ্যে ঢুকে পড়বে। এটাই হচ্ছে ওদের পলিসি। আর রাজ্য সরকার কি করবে, সেটার বিরোধিতার নামে নোংরা রাজনীতি, কদর্যনা রাজনীতি, সেটাকে সেই খেলা খেলবে। তারা তো খেলা শব্দটা নিজেরাই ব্যবহার করে। আমরা মুশকিলে পড়ে গেছি সাধারণ মানুষ। তুমি আজকে যে আলোচনাটা করছো সেটা আমাদের কাছে মনে হচ্ছে আরে বাবা এটা করতে পারলো, আমার তো তাই মনে হচ্ছে। এটারই প্রত্যাশায় তো আমরা রয়েছি। সাধারণ মানুষ আর কত বঞ্চনার শিকার হলে তবে মুখ খুলবে, তবে বিরোধিতা করবে, তবে প্রতিবাদ করবে, তবে আন্দোলন করবে? আর কতদিন অপেক্ষা করবে যারা সুবিধাভোগী নাগরিক তারা রাস্তায় নামবে, তাদের পেছনে ওরা তাদের সমষ্টিতে কিছু সংখ্যা যোগ করবে। এটাই রীতি হয়ে গেছে। কিন্তু সেই গোষ্ঠীরা আজকে আর নেই, যে সচেতন নাগরিক গোষ্ঠী থাকার কথা ছিল, যারা প্রতিবাদ আন্দোলন করবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভাবে ধিক্কার ধ্বনি দেবে, তারা আজকে মুছে গেছে। তারা সব একটা গর্তের মধ্যে, একটা বা দুটো তিনটে গর্তের মধ্যে ঢুকে গেছে। তাদেরকে বের করে আনা খুব কঠিন। এখন সাধারণ মানুষের সবারই এই দেশে যারাই বঞ্চিত বঞ্চনার শিকার বেশি, তাদের উচিত নিজেদের সাহসে ভর করে, নিজেদের ক্ষয়ক্ষতি, এর থেকে আর কত ক্ষয়ক্ষতি হবে, কিছুই পাচ্ছে না। শিক্ষা নেই, চিকিৎসা নেই, চাকরি নেই, শিল্প ব্যবস্থা যার জন্য চাকরি হতে পারে, রাস্তাঘাট নেই, কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গ ধর্ষক গোটা ভারতবর্ষ কি করছে না, এদের মোহগ্রস্ত হয়ে গেছে। গোটা ভারতবর্ষের মাথায় যারা বসে আছে তারা মানুষকে মোহগ্রস্ত করে তুলছে। সেই বড় মোহের কথা ঠাকুর কবি কতদিন আগে বলেছিলেন, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে সেজন নিজে মরে, আবার মারে এবং নিজেও মরে। সেটা তারা করছে। এবার তাদের সেটাই যদি তারা সত্তা, নিজেরা মোহগ্রস্ত নয়, নিজেরা কিন্তু ক্ষমতার লোকটাকে, লাভটাকে ভালো করে কষে নিচ্ছে আর মোহগ্রস্ত করছে মানুষকে। আজকে আমার একটাই কথা, যদি এখনো বঞ্চনার শিকার হওয়া মানুষরা এখনো যদি ফুঁসে উঠতে না পারে, তাহলে সমূহ সর্বনাশ শুধু তাদের নয়, গোটা দেশের সর্বনাশ।